কেমন আছেন? আজ আমরা এমন এক গল্পে ঢুকে পড়ছি যেখানে সময় আর বাস্তবতার সীমানা ভেঙে যায়, আর একটি মাত্র ছোট ভুল, একটি ক্ষুদ্র প্রজাপতির মৃত্যু পুরো ভবিষ্যৎকে উল্টে দিতে পারে। একটু ভেবে দেখুন, যদি আপনার একটি অসাবধান পদক্ষেপ হাজার হাজার বছর পর কোটি মানুষের ভাগ্য বদলে দেয়, তাহলে কি আপনি সেই ঝুঁকি নিতেন? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা ঢুকে পড়ি থমাস কার্ডওয়েভের জীবনের এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর অভিযানে। দূর ভবিষ্যতের এক শহর যেখানে প্রযুক্তি এতটাই উন্নত যে মানুষ সময়কে আর রহস্য হিসেবে দেখে না, বরং ব্যবহার করে। আকাশ ছোঁয়া কাঁচের অট্টালিকা, স্বয়ংক্রিয় পরিবহন আর মানুষের হাতে এমন ক্ষমতা যা একসময় দেবতাদের সঙ্গে তুলনা করা হতো। প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে মানুষ টাইম মেশিন উদ্ভব করতে সক্ষম হয়েছে, যা এখন ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বিনোদনে। এই শহরের মাঝেই দাঁড়িয়ে আছে এক বিতর্কিত কিন্তু জনপ্রিয় কোম্পানি যারা টাইম মেশিন ব্যবহার করে মানুষকে অতীতে নিয়ে যায়, শুধু দেখার জন্য নয়, শিকার করার জন্য। এই শিকার কোনো সাধারণ বিনোদন নয়, বরং অত্যন্ত নিখুঁত পরিকল্পনা আর কঠোর বৈজ্ঞানিক নিয়মের অধীনে পরিচালিত এক ধরনের সময়ের সাফারি যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। এই শহরেই বাস করে থমাস কার্ডওয়েভ। বাইরে থেকে তার জীবন নিখুঁত, চাকরি, আর্থিক স্বাচ্ছন্দ্য, আধুনিক জীবনযাপন সবই আছে, কিন্তু ভেতরে ভেতরে সে যেন এক অদৃশ্য কারাগারে বন্দী। প্রতিদিন একই রুটিন, একই কাজ, একই মুখ, সব মিলিয়ে তার জীবন হয়ে উঠেছে একঘেয়ে আর নিস্তেজ। সেই একঘেয়েমি থেকেই জন্ম নেয় এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা, কিছু ভিন্ন করার, কিছু এমন করার যা তাকে আবার জীবন্ত অনুভব করাবে। শেষ ঠিক করে যে বিলিয়ন বছর পূর্বে যাবে এবং ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী ডাইনোসরকে শিকার করবে। আর সেই আকাঙ্ক্ষাই তাকে নিয়ে যায় সেই রহস্যময় টাইম সাফারি কোম্পানির দরজায়। কোম্পানিতে ঢুকেই সে বুঝতে পারে এখানে কাউকে সহজে সুযোগ দেওয়া হয় না। তাকে একাধিক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। শারীরিক সহনশীলতা, মানসিক স্থিরতা, ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সবকিছুই খতিয়ে দেখা হয়, যেন তারা নিশ্চিত হতে চায় এই মানুষটি অতীতে গিয়ে কোনো অপ্রত্যাশিত ভুল করবে না। অনেকগুলো ধাপ পেরিয়ে অবশেষে থমাস সুযোগ পায়, কিন্তু সেই সুযোগের সঙ্গে দেওয়া হয় ভয়ঙ্কর কঠোর নিয়ম। তাকে জানানো হয় যে একটি ভাসমান পথ থাকবে যা মাটি থেকে সামান্য উঁচুতে ভেসে থাকবে, আর সেই পথ থেকে এক চুলও সরা যাবে না। মাটির কোনো কিছুকে স্পর্শ করা নিষিদ্ধ, কারণ অতীতের প্রতিটি কণা ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাকে আরও বলা হয় যে শুধু নির্দিষ্ট একটি ডাইনোসরকে নির্দিষ্ট মুহূর্তে গাইডের নির্দেশ অনুযায়ী হত্যা করতে হবে না, আগে না পরে। এই নির্দেশনাগুলো আবারও বিস্তারিতভাবে বোঝানো হয় টাইম মেশিনে ওঠার ঠিক আগে। থমাস সহ একটি ছোট দলকে দেওয়া হয় একজন অভিজ্ঞ গাইড, যার কাজ শুধু পথ দেখানো নয়, বরং প্রতিটি মুহূর্তে নিশ্চিত করা কেউ যেন নিয়ম ভাঙতে না পারে। তারপর শুরু হয় সেই অদ্ভুত যাত্রা। একটি যন্ত্রের ভেতরে আলো, কম্পন আর অজানা শক্তির ঘূর্ণির মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে সরে যায় বর্তমান থেকে পেছনের দিকে, আরও পেছনে, যতক্ষণ না তারা পৌঁছে যায় কোটি কোটি বছর আগের পৃথিবীতে। যখন দরজা খুলে যায়, তাদের সামনে যে দৃশ্যটা আসে তা যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মতো সুন্দর। বিশাল সব গাছ আকাশ ঢেকে রেখেছে, অদ্ভুত শব্দে ভরা বাতাস, মাটিতে অচেনা প্রাণের চলাচল, সবকিছুই একসাথে ভয়ঙ্কর এবং মুগ্ধকর। তারা সবাই ভাসমান পথের উপর দাঁড়িয়ে থাকে, যেন বাস্তব আর কল্পনার মাঝামাঝি কোথাও ঝুলে আছে। গাইড তাদের সতর্ক রাখে, প্রতিটি পদক্ষেপে চোখ রাখে, কারণ এখানে একটুও ভুলের সুযোগ নেই। ঠিক তখনই দূরে শোনা যায় এক প্রচণ্ড গর্জন, একটি টাইরেক্সের উপস্থিতি।
সেই গর্জন এতটাই শক্তিশালী যে বাতাস কেঁপে ওঠে, বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। থমাস, যে এতক্ষণ নিজেকে সামলে রেখেছিল, হঠাৎ করে ভয় পেয়ে যায়। তার শরীরের ভারসাম্য এক মুহূর্তের জন্য নষ্ট হয়ে যায়, আর সেই ক্ষণিক ভুলেই তার পা সামান্য পিছলে গিয়ে ভাসমান পথের বাইরে চলে যায়। সে খুব দ্রুত আবার নিজেকে সামলে নেয়, যেন কিছুই হয়নি। অন্যদের কাছেও বিষয়টা তেমন গুরুত্ব পায় না। সবাই ধরে নেয় এটা ছিল একেবারেই ছোট্ট তুচ্ছ একটা ভুল। এরপর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়। গাইডের নির্দেশে নির্দিষ্ট মুহূর্তে ডাইনোসরটিকে হত্যা করা হয় এবং মিশন সফল ঘোষণা করা হয়। থমাস নিজেও ধীরে ধীরে ভাবতে শুরু করে সে হয়তো অকারণেই ভয় পেয়েছিল, আসলে কোনো সমস্যা হয়নি। কিন্তু সময়ের গভীরে যে ঢেউ সে অজান্তেই তৈরি করে ফেলেছে, সেটা তখনও কারো চোখে পড়ে না। ফিরে আসার সময় তাদের মনে ছিল এক ধরনের বিজয়ের অনুভূতি। ফিরে আসার সেই মুহূর্তটাকে যদি ধীরে ধীরে দেখা যায়, তাহলে বোঝা যায় পরিবর্তনটা এক ঝটকায় চোখে পড়েনি, বরং সেটা যেন নিঃশব্দে স্তর স্তর করে নিজেদের উপস্থিতি জানাতে শুরু করেছিল। টাইম মেশিনের দরজা খুলতেই প্রথমে কেবল বাতাসটা অচেনা মনে হয়, একটু ভারী, একটু শুষ্ক, যেন প্রতিটি শ্বাস টেনে নিতে আলাদা করে চেষ্টা করতে হচ্ছে। থমাস প্রথমে ভেবেছিল হয়তো যন্ত্রের ভেতরের চাপের পরিবর্তনের কারণে এমন লাগছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা গেল এটা কোনো সাময়িক অনুভূতি নয়, এটাই এখনকার পৃথিবীর স্বাভাবিক অবস্থা। বাইরে পা রাখতেই চোখে পড়ে আশেপাশের মানুষজনের মুখে অদ্ভুত এক ক্লান্তি, আর অনেকেই মুখে লাগিয়ে রেখেছে স্বচ্ছ মুখোশের মতো কিছু, যেগুলো থেকে হালকা বাষ্প বের হচ্ছে, খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। এগুলো অক্সিজেন মাস্ক, আর এগুলো ছাড়া এখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াই কঠিন। থমাসের চোখ ধীরে ধীরে শহরের দিকে ঘুরে যায়, যে শহরটাকে সে ছেড়ে গিয়েছিল আলো আর জীবনের এক অনবরত প্রবাহ হিসেবে। সেই শহর এখন অনেকটাই বিবর্ণ। আকাশটা ধূসর, দূরের দালানগুলো কেমন যেন নিস্তেজ, আর সবুজের উপস্থিতি প্রায় শূন্য। রাস্তার ধারে যে গাছগুলো একসময় ছায়া দিত, সেগুলোর জায়গায় এখন কংক্রিটের ফাঁকা প্ল্যাটফর্ম, যেন কখনো কিছু ছিলই না। এই দৃশ্যটা শুধু পরিবেশগত পরিবর্তন নয়, এটা যেন এক গভীর সংকেত যে কোথাও কোনো এক জায়গায় সময়ের ধারাটা বেঁকে গেছে। দলের অন্য সদস্যরাও ধীরে ধীরে এই অস্বাভাবিকতা টের পেতে থাকে। তাদের চোখে মুখে সেই বিজয়ের আনন্দ নেই, যা সফল শিকার শেষে থাকার কথা ছিল, বরং একটা চাপা উদ্বেগ জমে উঠছে। কেউ কিছু বলতে পারছে না, কিন্তু সবাই বুঝতে পারছে কিছু একটা ভয়ঙ্করভাবে ভুল হয়েছে। গাইড, যে এতক্ষণ পর্যন্ত নিখুঁত আত্মবিশ্বাস নিয়ে পুরো অভিযানের দায়িত্ব নিয়েছিল, এবার প্রথমবারের মতো একটু থেমে যায়। তার দৃষ্টি চারপাশ ঘুরে ফিরে আবার দলের সদস্যদের দিকে এসে স্থির হয়। একজন একজন করে সে যেন যাচাই করতে থাকে কার ভেতরে লুকিয়ে আছে সেই ভুলের ছাপ। এই সময়টাতেই তারা শহরের তথ্যপর্দাগুলোর দিকে নজর দেয়। বড় বড় স্ক্রিনে ভেসে উঠছে সংবাদ, যেখানে এক স্বৈরশাসকের ছবি বারবার প্রদর্শিত হচ্ছে। তার বক্তৃতা, তার নির্দেশ, তার কঠোর নিয়মকানুন। থমাসের মনে হঠাৎ করে একটা ধাক্কা লাগে, কারণ সে স্পষ্টভাবে মনে করতে পারে এই মানুষটা একসময় নির্বাচনে পরাজিত হয়েছিল। তার জায়গায় ক্ষমতায় এসেছিল একজন তুলনামূলক ন্যায়পরায়ণ নেতা, যার শাসনে সমাজে একটা ভারসাম্য ছিল। কিন্তু এখন সেই স্মৃতি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নেই, যেন ইতিহাস নিজেই নিজের লেখা বদলে ফেলেছে। থমাস তখনও পুরো বিষয়টা বুঝে উঠতে পারেনি। তার ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল ঠিকই, কিন্তু সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো এই পরিবর্তনের পেছনে অন্য কোনো বড় কারণ আছে। কিন্তু সেই ভরসাটা খুব বেশি সময় টিকতে পারল না। গাইড যখন তার সামনে এসে দাঁড়ালো,
তখন তার দৃষ্টিতে এমন এক তীক্ষ্ণতা ছিল যা থমাসকে অস্বস্তিতে ফেলে দেয়। ধীরে ধীরে তার জুতোর দিকে তাকানো হয়, আর সেখানেই দেখা যায় একটু শুকনো কাদা লেগে আছে, যা এই পরিচ্ছন্ন নিয়ন্ত্রিত পরিবেশে একেবারেই বেমানান। এই ছোট্ট দাগটাই যেন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। গাইড থমাসের দিকে তাকিয়ে জানতে চায় সে কি কখনো পথ থেকে বাইরে গিয়েছিল। প্রশ্নটা ছিল শান্ত, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক ধরনের কঠোরতা। থমাস তখন আর অস্বীকার করতে পারে না। সে মনে করার চেষ্টা করে, আর তার মাথায় ফিরে আসে সেই মুহূর্ত। টাইরেক্সের গর্জন, বুকের ভেতর হঠাৎ করে জমে ওঠা ভয়, আর সেই এক পা ফসকে যাওয়া। সে স্বীকার করে যে খুব অল্প সময়ের জন্য হলেও তার পা মাটিতে স্পর্শ করেছিল, কিন্তু তার কাছে তখন সেটা এতটাই তুচ্ছ মনে হয়েছিল যে সে গুরুত্ব দেয়নি। গাইড তখন আর কোনো কথা না বলে নিচু হয়ে জুতোর তলাটা আরও কাছ থেকে পরীক্ষা করে। কাদার ভেতর আটকে থাকা ছোট্ট কিছু একটা তার নজরে আসে। প্রথমে সেটা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু একটু পরিষ্কার করতেই ধরা পড়ে একটি ক্ষুদ্র চ্যাপ্টা হয়ে যাওয়া প্রজাপতির অবশিষ্টাংশ। মুহূর্তটা যেন জমে যায়। এত ছোট একটা প্রাণী, যার অস্তিত্ব প্রায় চোখেই পড়ে না, সেটাই হয়ে উঠেছে সময়ের এক বিশাল বিকৃতির কেন্দ্রবিন্দু। এই আবিষ্কারের পর যেন হঠাৎ করেই সব কিছু জুড়ে যেতে শুরু করে। গাইড ধীরে ধীরে ব্যাখ্যা করতে থাকে কিভাবে এই ক্ষুদ্র ঘটনাটা এক বিশাল শৃঙ্খল প্রতিক্রিয়া তৈরি করেছে। সেই প্রজাপতিটি ছিল একটি নির্দিষ্ট ফুলের পরাগায়নের অংশ। তার অনুপস্থিতিতে সেই ফুলের বংশবিস্তার থেমে যায়। সেই ফুল থেকে যে গাছ জন্মানোর কথা ছিল সেটি আর জন্মায় না, আর সেই গাছ যা ভবিষ্যতে অসংখ্য বীজ ছড়িয়ে দিয়ে এক বিশাল বন তৈরি করতে পারত, সেটার অস্তিত্বই মুছে যায়। এইভাবে প্রকৃতির এক ক্ষুদ্র চক্র ভেঙে গিয়ে ধীরে ধীরে প্রভাব ফেলতে থাকে। বৃহত্তর পরিবেশে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয়, জলবায়ু বদলে যায়, আর পৃথিবী ধীরে ধীরে তার স্বাভাবিক প্রাণশক্তি হারাতে থাকে। কিন্তু এর প্রভাব শুধু প্রকৃতিতে সীমাবদ্ধ থাকেনি। বহু শতাব্দী পরে সেই হারিয়ে যাওয়া গাছের ফলের ওপর নির্ভর করত একদল যাত্রী, যারা দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় সেই ফল খেয়ে বেঁচে থাকত। সেই গাছ না থাকায় তারা বাধ্য হয়ে অন্য অচেনা ফল খায়, যা বিষাক্ত ছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটে, আর সেই একজন মানুষই ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ বংশের সূচনা করতে পারত। তার অনুপস্থিতিতে সেই বংশ আর গড়ে ওঠেনি, আর সেই বংশের কিছু মানুষই একসময় এমন এক নির্বাচনে অংশ নিত যেখানে কয়েকটি ভোটই পার্থক্য গড়ে দিয়েছিল। সেই পরিবার না জন্মানোর ফলে সৌর শাসকের বিরুদ্ধে কয়েকটি ভোটের ঘাটতি হয়ে যায় এবং সে বিজয় অর্জন করে। এইভাবে একটি প্রজাপতির মৃত্যু, একটি গাছের অনুপস্থিতি, একজন মানুষের মৃত্যু, সব মিলিয়ে ইতিহাসের গতিপথ বদলে যায়। যে স্বৈরশাসক একসময় পরাজিত হয়েছিল সে এবার জয়ী হয় শুধুমাত্র কয়েকটি ভোটের ব্যবধানে, আর সেই সামান্য ব্যবধানই পুরো পৃথিবীকে ঠেলে দেয় এক অন্ধকার বাস্তবতার দিকে। সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর দলের মধ্যে আর কোনো দ্বিধা থাকে না। তারা বুঝতে পারে এই ভুল শুধরানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। কিন্তু ঠিক তখনই যখন তারা টাইম মেশিনের দিকে এগিয়ে যেতে চায়, চারপাশের পরিবেশ আবার বদলে যায়। এবার প্রকৃতির কারণে নয়, মানুষের কারণে। দূর থেকে ভেসে আসে ভারী বুটের শব্দ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিক ঘিরে ফেলে সশস্ত্র সৈন্যরা। তাদের চোখে কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু আদেশ পালন করার কঠোরতা। তাদের চারপাশে বৃত্তটা ধীরে ধীরে ছোট হতে থাকে। সৈন্যদের বুটের তাল মাটিতে ধাক্কা খেয়ে এক ধরনের ছন্দ তৈরি করে, আর সেই ছন্দে যেন শ্বাসও ভারী হয়ে ওঠে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই থমাস ও তার দলকে ঘিরে ফেলা হয়।
অস্ত্রের ঠান্ডা ধাতব মুখগুলো তাদের দিকেই স্থির থাকে। এই পৃথিবীটা যে আগের পৃথিবী নয় সেটা তখন আর বোঝার জন্য যুক্তির দরকার ছিল না। এখানে নিয়ম অন্য, এখানে সন্দেহই আইন। তাদের হাত বাঁধা হয় না, কিন্তু চারদিকের কঠোর নজরদারি এমনই যে পালানোর কোনো সুযোগ নেই বললেই চলে। কিছুক্ষণের মধ্যেই তাদের একটি সাঁজোয়া যানবাহনে তোলা হয়, আর শহরের ভেতর দিয়ে যাত্রা শুরু হয় এক অজানা গন্তব্যের দিকে। যাত্রাপথেই তাদের চোখে ধরা পড়ে এই নতুন পৃথিবীর বাস্তব চিত্র। রাস্তার দুই পাশে সারি সারি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা, মাঝে মধ্যে বড় বড় প্রচার পর্দায় ভেসে উঠছে সেই স্বৈরশাসকের মুখ, কঠোর দৃষ্টি, শীতল ভাষণ আর একটানা আনুগত্যের দাবি। মানুষের চোখে ভয়, কথাবার্তায় সতর্কতা, যেন প্রতিটি শব্দই পরিমাপ করে বলতে হচ্ছে। থমাস বুঝতে পারে তারা শুধু একটি বৈজ্ঞানিক ভুলের শিকার হয়নি, তারা এসে পড়েছে এমন এক ব্যবস্থার ভেতরে যেখানে প্রশ্ন করাটাই অপরাধ। অবশেষে তাদের নিয়ে যাওয়া হয় এক বিশাল কংক্রিটের তৈরি স্থাপনায়, যেটা বাইরে থেকে যতটা নির্জীব দেখায় ভেতরে ততটাই কঠোরভাবে নিয়ন্ত্রিত। ভেতরে ঢুকতেই তাদের দেখা হয় সকল পরিচিত মানুষদের সাথে, যেখান থেকে তারা জানতে পারে তাদেরকে এখানে বন্দি করার কারণ। এই স্বৈরশাসক এতটাই অত্যাচারী যে তার বিরুদ্ধে যারাই ভোট দিয়েছে তাদের সকলকে খুঁজে খুঁজে এক এক করে এই কারাগারে বন্দি করা হয়েছে। তাদেরকে দিয়ে করানো হয় অত্যন্ত বিপজ্জনক এবং কঠোর সব কাজ করানো হয়, সেই স্বৈরশাসকের দাসত্ব। কেউ যদি একটু এদিক সেদিক করে, সঙ্গে সঙ্গেই তাকে ঝোলানো হয় মৃত্যুর শেষ দড়িতে। দেয়ালের কোণে কোণে ছোট ছোট লেন্স, ছাদের গায়ে বসানো শ্রবণ যন্ত্র, সব মিলিয়ে এটা এমন এক জায়গা যেখানে নিঃশ্বাসের শব্দ যেন লুকিয়ে রাখা যায় না। প্রথম কয়েক ঘন্টা কেটে যায় সম্পূর্ণ নীরবতায়। কেউ কিছু বলতে চায় না, কারণ সবাই জানে প্রতিটি শব্দের মূল্য আছে। তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করানো হয়, চালানো হয় অত্যাধিক নির্মম নির্যাতন। কেউ তো এখান থেকে মুক্তি পাবার আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে চাপা স্বরে তারা নিজেদের অবস্থাটা বিশ্লেষণ করতে শুরু করে। গাইডই প্রথমে ইঙ্গিত দেয় যে এই কারাগার যতই কঠোর হোক না কেন, এখানে কাজ করে মানুষই, আর মানুষ মানেই কোথাও না কোথাও ফাঁক থাকে। সে লক্ষ্য করেছিল প্রতি নির্দিষ্ট সময় অন্তর দরজা খুলে একজন প্রহরী খাবার দিয়ে যায়, আর সেই সময়টুকুই হলো একমাত্র মুহূর্ত যখন বাইরের জগতের সঙ্গে তাদের সরাসরি সংযোগ ঘটে। পরিকল্পনাটা খুব দ্রুত তৈরি হয় না, বরং কয়েকবার পর্যবেক্ষণ, সময়ের হিসাব আর ছোট ছোট পরীক্ষার মধ্য দিয়ে তারা বুঝে নেয় কোন মুহূর্তে কি করা সম্ভব। একদিন তারা ইচ্ছে করে খাবার নেওয়ার সময় সামান্য বিশৃঙ্খলা তৈরি করে, একজন প্লেট ফেলে দেয়, আরেকজন সাহায্য করার ভান করে একটু সামনে এগিয়ে যায়। এই সামান্য বিশৃঙ্খলার মাঝেই গাইড লক্ষ্য করে প্রহরীর মনোযোগ খুব সহজেই বিভ্রান্ত করা যায়। সেই দিনই তারা বুঝে যায় পালানোর দরজাটা পুরোপুরি বন্ধ নয়। পরের দিন তারা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে, যেখানে এক চুল পরিমাণ ভুলে ও কেড়ে নিতে পারে তাদের প্রাণ। থমাস নিজেই এইবার মূল ভূমিকা নেয়। খাবার আসার সময় সে এমনভাবে আচরণ করে যেন হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তার অভিনয় এতটাই বাস্তব লাগে যে প্রহরী কিছুটা এগিয়ে আসে পরিস্থিতি বোঝার জন্য। সেই মুহূর্তে দলের আরেক সদস্য পাশ থেকে তাকে ধরে রাখার ভান করে, আর গাইড খুব সূক্ষ্মভাবে প্রহরীর কোমরে ঝোলানো চাবির রিংয়ের অবস্থান লক্ষ্য করে। সবকিছুই ঘটে খুব দ্রুত, খুব হিসাব করে। ঠিক সেই ক্ষণিক সুযোগেই গাইড ফিডের মাঝে ধাক্কা দেওয়ার অজুহাতে চাবির রিংটি আলগা করে ফেলে, আর সেটাকে এমনভাবে লুকিয়ে রাখে যেন কেউ বুঝতেই না পারে। পুরো ঘটনাটা এতটাই নিখুঁতভাবে সম্পন্ন হয় যে প্রহরী কিছুই টের পায় না, আর দরজা বন্ধ করে স্বাভাবিকভাবেই চলে যায়।
দরজা বন্ধ হওয়ার পর ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে আসে, যেন সবাই নিশ্চিত হতে চায় তারা সত্যিই সফল হয়েছে কিনা। তারপর খুব ধীরে সাবধানে তারা চাবিগুলো পরীক্ষা করে। প্রতিটি তালার জন্য আলাদা চাবি, আর প্রতিটি চাবি যেন এক একটা সম্ভাবনার দরজা। কিন্তু তাড়াহুড়া করলে সবকিছু ভেস্তে যেতে পারে, তাই তারা অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। রাত নামার সঙ্গে সঙ্গে কারাগারের ভেতরের কার্যকলাপ কিছুটা কমে আসে। আলো ম্লান হয়, প্রহরীদের চলাচলও কমে যায়। এই সময়টাকেই তারা বেছে নেয়। ধীরে ধীরে তালা খুলে দরজা ঠেলে বেরিয়ে আসে তারা। করিডোরটা লম্বা, ঠান্ডা আর অদ্ভুতভাবে প্রতিধ্বনিময়। প্রতিটি পদক্ষেপে মনে হয় শব্দটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। তারা যতটা সম্ভব নিঃশব্দে এগোয়, দেয়ালের ছায়া ব্যবহার করে আর গাইডের ইঙ্গিত মেনে একের পর এক মোড় পেরোয়। এক সময় তারা একটি ছোট নিয়ন্ত্রণ কক্ষের কাছে পৌঁছে যায়, যেখানে দুজন প্রহরী আধা ঘুমন্ত অবস্থায় বসে আছে। সরাসরি মুখোমুখি হওয়া ঝুঁকিপূর্ণ, তাই তারা অন্য পথ খোঁজে। গাইড মনে করতে পারে আসার সময় সে একটি পাশের রক্ষণাবেক্ষণ পথ দেখেছিল, একটি সরু কম ব্যবহৃত করিডোর যা সরাসরি পেছনের প্রস্থানদ্বারের দিকে যায়। সেই পথেই তারা এগিয়ে যায়, প্রায় নিঃশ্বাস বন্ধ করে, যেন নিজেদের অস্তিত্বই মুছে ফেলতে চায়। অবশেষে তারা যখন কারাগারের বাইরের বাতাসে পা রাখে, তখনও বিপদ পুরোপুরি কাটেনি। দূরে দূরে টহল দল ঘুরছে, সার্চ লাইট আকাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের সামনে এখন একটাই লক্ষ্য, যে কোনোভাবে টাইম মেশিনের কাছে পৌঁছানো। কারাগারের সীমানা পেরোনোর পরও মুক্তি যেন পুরোপুরি হাতে আসে না, বরং এক ধরনের তাড়া করা নীরবতা তাদের চারপাশে ছড়িয়ে থাকে। রাতের বাতাস ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতরেও লুকিয়ে আছে অদৃশ্য নজরদারি। দূরের সার্চ লাইটের ফালি আলো মাঝে মধ্যে মাটি ছুঁয়ে যাচ্ছে, আর কোথাও কোথাও ধাতব যন্ত্রের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। থমাস আর তার দল জানে তারা যতটা সম্ভব দ্রুত চলতে পারলেও প্রতিটি পদক্ষেপে হিসাব রাখতে হবে, কারণ এখন কোনো ভুল মানে শুধু ধরা পড়া নয়, এই পৃথিবীর শেষ আশাটুকুও নিভে যাওয়া। গাইড সামনে থেকে পথ দেখাতে থাকে, যেন তার মাথার ভেতর এই শহরের মানচিত্র খোদাই করে রাখা আছে। সে এমন কিছু গলি আর সংকীর্ণ পথ বেছে নেয় যেগুলো মূল সড়ক থেকে আড়ালে থাকে। এই পথগুলোতে আলো কম, মানুষ কম, আর নজরদারিও তুলনামূলকভাবে ঢিলেঢালা। মাঝে মধ্যে তারা থেমে যায়, দেয়ালের সঙ্গে মিশে দাঁড়ায় যখন দূরে টহল দলের ছায়া ভেসে ওঠে। এই লুকোচুরির ভেতরেও এক অদ্ভুত তাল তৈরি হয়। দৌড়, থামা, শ্বাস আটকানো, আবার এগোনো, যেন সময়ের সাথেই তারা দৌড়াচ্ছে। ধীরে ধীরে শহরের কেন্দ্রীয় অংশ পেরিয়ে তারা পৌঁছাতে শুরু করে সেই এলাকায় যেখানে টাইম সাফারি কোম্পানির স্থাপনাটি অবস্থিত। কিন্তু আগের সেই পরিচিত জায়গার সঙ্গে এর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। বিশাল সেই ভবন এখন আরও বেশি সুরক্ষিত। চারপাশে উঁচু দেয়াল, ইলেকট্রিক ফেন্স আর প্রবেশপথে কঠোর নিরাপত্তা। স্পষ্ট বোঝা যায় এই নতুন শাসন ব্যবস্থায় টাইম প্রযুক্তি শুধু বিনোদন নয়, এটা ক্ষমতার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। এখানেই তাদের সামনে আসে সবচেয়ে বড় বাধা। সরাসরি ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। কিছুক্ষণ তারা দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। গাইড লক্ষ্য করে ভবনের পেছনের দিকে একটি পুরনো সার্ভিস এন্ট্রান্স আছে, যেটা হয়তো এখন আর নিয়মিত ব্যবহার হয় না, কিন্তু সম্পূর্ণ অচলও নয়। সেই পথেই যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথটা সহজ নয়, মাঝে মাঝে ভাঙা দেয়াল, জং ধরা গেট আর অন্ধকারে ঢাকা সরু করিডোর পেরোতে হয়, কিন্তু এই ঝুঁকিটাই তাদের একমাত্র সুযোগ। ভেতরে ঢোকার পর তারা বুঝতে পারে ভবনটা বাইরে থেকে যতটা সুরক্ষিত দেখাচ্ছিল,
ভেতরে ততটাই জটিল। করিডোরগুলো যেন গোলক ধাঁধার মতো, আর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে অজানা বিপদ। তবুও গাইডের অভিজ্ঞতা আর দলের সমন্বয় তাদের এগিয়ে নিয়ে যায়। তারা ধীরে ধীরে সেই কক্ষে পৌঁছে যায় যেখানে টাইম মেশিনটি রাখা আছে, একটি বিশাল ধাতব কাঠামো যার চারপাশে মৃদু আলো জ্বলছে, যেন সময় নিজেই সেখানে ঘুমিয়ে আছে। কিন্তু ঠিক তখনই আরেকটি সমস্যার মুখোমুখি হতে হয়। যন্ত্রটি সক্রিয় করতে গেলে একটি নির্দিষ্ট কোড দরকার, যা শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছেই থাকে। কয়েক মুহূর্তের জন্য সবাই থমকে যায়। এত দূর এসে যদি তারা আটকে যায় তাহলে সবকিছুই বৃথা হয়ে যাবে। এই সংকটময় মুহূর্তে কারো পায়ের শব্দ, কেউ যেন এদিকেই আসছে। সকলের হৃদস্পন্দন যেন থেমে যায়, এত কষ্ট করে। এত দূর পৌঁছেও এখন কি? তাহলে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এই নিষ্ঠুর শাসকের হাতে এই সুন্দর পৃথিবীটাকে সমর্পণ করে ধীরে ধীরে তাদের সামনে আসে সাদা অ্যাপ্রনে মোড়া একটি ব্যক্তিত্ব, যাকে দেখি সবাই যেন এক প্রকার হাত ছেড়ে বাঁচে এবং আশার আলো দেখতে পায়। হ্যাঁ, সে আর কেউ নয়, সে হচ্ছে গাইডের সহকর্মী রিচার্ড ম্যাকমোহন, যে এখানে স্টাফ সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। গাইড সমস্ত ঘটনা তাকে খুলে বলে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ম্যাকমোহন টাইম মেশিনে আপলোড করে সেই অতি সংরক্ষিত পাসওয়ার্ড, আর সঙ্গে সঙ্গেই খুলে যায় টাইম মেশিনের সেই চূড়ান্ত দ্বার। এক মুহূর্তও নষ্ট না করে সবাই মেশিনের ভেতরে প্রবেশ করে। বাইরে তখনও দূরের কোথাও অ্যালার্ম বেজে উঠছে, হয়তো তাদের উপস্থিতি ধরা পড়ে গেছে। কিন্তু এখন আর ফিরে তাকানোর সময় নেই। দরজা বন্ধ হয়ে যায় আর মেশিনের ভেতর আলো, শব্দ আর কম্পনের এক প্রবল ঢেউ শুরু হয়। তারা আবার ছুটতে থাকে পেছনের দিকে, সেই এক মুহূর্তের দিকে যেখানে সবকিছু বদলে গিয়েছিল। এবং এবার তারা ফিরে যাচ্ছে ঠিক সেই বিন্দুতে যেখানে একটি ছোট্ট পদক্ষেপ পুরো পৃথিবীকে অন্ধকারে ডুবিয়েছিল। মেশিনের আলো থামতেই তারা আবার চেয়ে ভারী। বাতাস, শব্দ, দৃশ্য সবই একই, তবুও ভেতরে এক অদৃশ্য চাপ। কারণ তারা জানে এখানেই তাদের একটিমাত্র ভুল ভবিষ্যৎকে বদলে দিয়েছিল। বাসমান পথের ওপর দাঁড়িয়ে থমাস এবার নিজেকে শক্ত করে ধরে রাখে। গাইডের নির্দেশ আগের চেয়ে কঠোর শোনায়, আর দলের সবাই নিঃশব্দে সেই নিয়ম মেনে চলে। টাইরেক্সের গর্জন আবারও বাতাস কাঁপিয়ে তোলে, কিন্তু এবার থমাস ভেঙে পড়ে না। ভয় তাকে ছুলেও সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। নির্দিষ্ট মুহূর্তে শিকার সম্পন্ন হয়, সবকিছু আগের মতোই ঘটে, কিন্তু এবার কোনো ভুল হয় না। তার পা একবারের জন্য পথের বাইরে যায় না, আর নিচের পৃথিবী অক্ষত থাকে। কোনো প্রজাপতি পিষে যায় না, কোনো সময়ের সুতো ছিঁড়ে না। ফিরে আসার সময় তাদের মনে শুধু একটাই প্রশ্ন, সব ঠিক হলো তো? দরজা খুলতেই উত্তরটা মিলতে শুরু করে। বাতাস স্বাভাবিক, শ্বাস নিতে আর কষ্ট নেই। বাইরে তাকাতেই দেখা যায় সবকিছু আগের মতোই ফিরে এসেছে। সবুজ গাছ, স্বাভাবিক মানুষ, আর সেই পরিচিত নেতৃত্ব যেখানে স্বৈরশাসনের কোনো ছাপ নেই। থমাস তখন বুঝতে পারে সময়ের সাথে খেলা মানে শুধু ভ্রমণ নয়, এটা প্রতিটি ক্ষুদ্র সিদ্ধান্তের দায় নেওয়া। আর সেই এক পা ভুলই তাকে শিখিয়ে দেয় ছোট্ট একটি জীবনও কত বড় ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের থ্রিলারে ভরপুর এই মুভির গল্পটি। তো গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রহস্য আর রোমাঞ্চে ভরপুর গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো দেখা হবে আবার এক নতুন আঙ্গিনায়, নতুন সুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।